এই ডক্টর ইউনূস সরকারকেও যে কোনো সময় এরা উৎখাত করে ফেলবে। কখন? যখন আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুতে সরকার কোন রকম ভূমিকা রাখবে না। গেল কয়েকদিন আগে সার্জিস একটি স্ট্যাটাস শেয়ার করেছিল, সেখানে একটা অংশে লেখা ছিল কোনো বিদেশি রাষ্ট্র অথবা কোনো বিদেশি প্রভুর মদদে আপনি ক্ষমতায় বসান নাই, আপনাকে বসাইছে জনগণ, উল্টাপাল্টা হলে আপনাকেও বিদায় করতে এই ছাত্র জনতার নাকি সময় লাগবে না। আচ্ছা, এরপরে আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আওয়াজ টাওয়াজ দিয়া 2রা মে এনসিপির যে আওয়ামী লীগকে নিষিদ্ধের সমাবেশটা ছিল, আমি খুবই হতাশ হলাম যে এত অল্প সময়ে কেন এনসিপির অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল না। খুব বেশি মানুষ ছিল না, বড় জোর 2-4-5 হাজার হয়েছে কিনা এটাই সন্দেহ। এর মধ্যে আবার কালের কণ্ঠের সাংবাদিকরা গিয়ে আরেক প্যাচ লাগাইছে। কোনটা? অনেক মহিলাদেরকে জিজ্ঞেস করে কেন আসছেন, খালেদা জিয়া আসছি। কেন আসছেন? জানি না, আমরা আসতে করতে আসছি। মানে ওই যে পুরানা যে রাজনৈতিক কালচার, মানুষ ভাড়া কইরা আইনা জনসমাবেশ বড় দেখানো। এখন তো জামাতার সাপোর্ট দিচ্ছে না, বিএনপি সাপোর্ট দিচ্ছে না, তো সারা বাংলাদেশে এনসিপি কোন লেভেলে আছে এটার একটা বহিঃপ্রকাশ আজকে আমরা দেখিয়ে ফেললাম। তারপরে টুকিটাকি মানুষ হয়েছে, বাট সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। ওনার নিয়োগকর্তারাই বলছে যে এই দলটির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন এই মুহূর্তে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায়, যার বক্তব্য খুবই ক্ষুরোধার হিসাবেই গণনা করা হয়, সারোয়ার তুষার, তিনি ডক্টর ইউনূসকে বলছেন যে আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। কাকে? ডক্টর ইউনূসকে। এই দেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এনেছে, তাই আপনি নন, বরং দেশের ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক শক্তি ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। এখানে আবার কৌশলগতভাবে তারা একটা শব্দ যোগ করেছে, বিরোধী রাজনৈতিক শক্তি। এতদিন ছিল শুধু ছাত্র জনতা, এখানে বিএনপিকেও একটু পকেটে রাখার জন্য ট্রাই করা হয়েছে। তুষারের বক্তব্য যে যারা আওয়ামী লীগ এবং তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের হুঁশিয়ারি করে দিচ্ছি, এই দুরভিসন্ধি সফল হবে না। এদেশের রাজপথ এনসিপি ছাত্র জনতা 2024 অভ্যুত্থানের দখলে থাকবে। আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরিয়ে আনতে হয় তাহলে সেটা হবে আমাদের লাশের উপর দিয়ে। যতদিন এনসিপি আছে ততদিন এই খনিচক্রের জন্য কোনো রাজনীতি থাকবে না। আচ্ছা, এই বক্তব্যগুলো কেন আসলো? যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এই সিদ্ধান্ত আগে আওয়ামী লীগকে নিতে হবে, তার মানে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, রাজনৈতিকভাবে তার আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ঘুরে পেঁচে অনেকে চাচ্ছে আবার অনেকে চাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের যে সিদ্ধান্তটা বা সিস্টেমটা, এটাতে কেউ হাত দিচ্ছেন। আবার অনেকে বলছেন যে নাহিদ আপনি তো ক্ষমতায় ছিলেন, তো আপনি যতদিন সরকারে ছিলেন কি করছেন বৈশা, মানে কোন তথ্য মন্ত্রণালয় থেকে কি করছেন, আপনার ভূমিকাটা কি ছিল, বা আপনার বন্ধুরা কি করছে? আবার সার্জিস হাসনাতকে কেউ কেউ বলছে আপনারা তো আওয়ামী লীগ নিষিদ্ধের রিটটা করছিলেন, কইরা 24 ঘন্টার মধ্যে আবার রিট তুলে নিলেন কেন ভাই? আপনারা এখন গলা ছিঁড়া ফেলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েই এই কাজটা করানোর জন্য। তো উনি এটা কিভাবে করবে? এটা আইন আদালতের বিষয়, এটা এতটা সোজা না, বাট বিষয়টা অনেক জটিলতর একটা প্রক্রিয়া, যার কারণে হয়তোবা আপনি আসিফ নজরুল ইসলাম দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন, সবার কথাবার্তা একই অবস্থায় যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই খারাপ সময় আবার আসতেও পারে, মান সম্মান আল্লাহর হাতে। যে নমুনা বক্তব্যের আওয়াজ সিস্টেম, কখন যে আবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নেমে যায় এরা, সেটাও একটা বিষয়। এই কথাগুলো আস্তে আস্তে নানানভাবে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা যারা, এই দেশের জনগণ না, ওনার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্রদের মধ্যে কয়েকজন, তিনি বারবার বিশ্বমঞ্চে জানান দিচ্ছিলেন, কিন্তু সেই ছাত্ররাই নানানভাবে ওনাকে কথা বলছে। এগুলো আবার সমন্বয়করা বা এনসিপির বড় বড় নেতারা এতদিন শেয়ার করলেও আজকে প্রথমবারের মতন খোলামেলা বক্তব্য দিয়ে বসছে। তো এদের কথাবার্তাগুলোর যে সিস্টেম, তাহলে এই ইউনূস সরকারের আমলে কোনো রকম কমে নাই, কিন্তু এটা চলমান আছে। অদৃশ্য কারণে ডক্টর ইউনূস এবং ওনার যে সরকারের নেতা ফেতারা আছেন, ওনারা কিন্তু এগুলা নিয়ে বিরল, ভারতকে কোন রকম বক্তব্য দেওয়া থেকে দূরে মানে শুরু করে কোনো কিছুই করছেন। এগুলো নিয়ে আপনারাও এখন আর কথা বলেন না, পলিটিক্যাল কারণে হয়তো বা। যাই হোক, আমরা কথা বলি না বলি, সরকার অ্যাকশন নেক না নেক, যার যায় সে কিন্তু অ্যাকশনে চলে যায়। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর এই ঘটনার জেরে
দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। দর্শক, আজকে দুপুরে বিরল উপজেলার ধর্ম জৈন সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। যদি দুইটারে আমরা না আটকাইতাম, কোনো বৈঠক টৈঠক নাই, গুলি টুলি করে সীমান্তের কাছে ফালাই দিত, লাশটাও বাংলাদেশের মানুষ খুঁজে পাইতো কিনা সন্দেহ আছে। স্থানীয় সূত্র বলছে, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ এবং এনামুল নামের দুই কৃষক। দুপুর 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 এবং 10-এর মাঝামাঝি থেকে তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায় বিএসএফ। আর এই ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে আপনার এই স্থানীয় গ্রামবাসীরা ভারতে ঢুকে আবার ভারতের দুই নাগরিককে ধরে এনে আটকে ফেলে। আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু এবং ফিলিপ সরেন। ধরে তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। পরবর্তী সময় তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনা নিয়ে বিজেপিও মুখে কুলুপ এঁটেছে। সবশেষ খবর হচ্ছে, দুই দেশের নাগরিকদের বিনিময়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান তিনি বলছেন যে দুপুরে সীমান্ত থেকে দুজনকে বিএসএফ ধরে নিয়ে যায়, পরে গ্রামবাসী দুজন ভারতীয়কে ধরে নিয়ে আসে। আর ক্যাম্পের যিনি নায়ক আছেন সুবেদার, তিনি বলছেন সীমান্তে ধান কাটার সময় এই ঘটনা ঘটে, পরে বাঙালিরও অ্যাটাক করে। আমরা আলোচনা করছি, বাংলাদেশের সীমান্তে অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। অতীতের মতন আগে কিন্তু এগুলো ঘটতো, আমরা হয়তো জানতাম না। তবে আমার কাছে এখনো আশ্চর্য লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে মুখে যতটা ভারতের ইস্যুতে কথাবার্তা বলে জনগণরে মানে কি বলা হচ্ছে প্রফুল্ল রাখেন, উৎফুল্ল রাখেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন বক্তব্য দিয়ে মাঠটা গরম করেন, কিন্তু কার্যত গেল 8 মাসে সীমান্তে কয়জন হত্যা হয়েছে, এটার প্রতিবাদ হিসেবে সরকার কোন জিনিসটা করেছে ভারতের কাছে? প্রত্যেকবারই মনে হয় যে নত জানু পররাষ্ট্র নীতিতে আটকে আছে। তবে আপনারা অ্যাকশন নেন না নেন, জনগণ অ্যাকশন নেবে। প্রয়োজনে সীমান্তে টিমান্তে আমরা মেশিনারিজ কিনা দিব। ভালো থাকুন। তিতা মেয়েটা বোঝে না, তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। একসাথে, ও পাগলা, তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। আচ্ছা, গানটার একটু ডিজে করে পাঠাইন তো, মাঝে মাঝে কাজে লাগে যখন এরকম খবর টবর দেখি। 3 দিন আগে, মাত্র 3 দিন আগে, মানে আগের মতন মনে করছে সীমান্তটা আর কিতা, ভারত বাংলাদেশ এক, হ্যাঁ বন্ধুত্বের জায়গা থেকে কিন্তু গুন্ডামি করতে হলে যে পরিস্থিতি ভিন্ন হয় খেয়াল নাই। 2-3 দিন আগে যে আয়সা বিএসএফ সদস্য বিজিবির পাউটাও ধইরা হামকো ছোড় দো তোমরা বাপ হয়ে বলে ডালে মাফ টাফ চাইয়া গেল। কিন্তু গত 2 দিনে 2-4টা লাশ কিন্তু আমাদের সীমান্তে ফেলে দিয়েছে। আর সেখান থেকে উত্তেজিত হইয়া আজকে আবার বাংলাদেশে ঢুকছিল বিএসএফ এর সদস্যরা। বাংলাদেশের 2 কৃষককে ধরে নিয়ে গেছে। তা আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? না, এখন আস্তে আস্তে বাংলাদেশের মানুষ সচেতন হইতে শুরু করছে। সাহসের জায়গাটা পরিণত হয়েছে আপনার ভিন্ন একটা ধাঁচে আইসা। আমাদের 2টা নিছো, তোমাদের 2টা। তোমরা বিএসএফ দিয়ে এসে ধরে নিয়ে গেছো, আমরা এমনি খাবলা দিয়ে না পুরাই লেছি বাক্সের ভিতরে। বৈঠক হবে, আমাদের 2 রিটার্ন করো, তোমাদের 2 রিটার্ন নিয়ে যাও। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ কি হবে না হবে সেটা জানি না, তবে সীমান্তে বিএসএফ এর যে অ্যাক্টিভিটি